দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন। সন্তানের প্রতি সচেতনতা পারিবারিক সুখের অন্যতম কারণ হতে পারে। স্বাগত জানাচ্ছি দুরন্ত স্বাস্থ্য দুরন্ত মন অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলবো শিশুর ডাউন সিনড্রোম নিয়ে। এ ব্যাপারে কথা বলতে আমাদের সাথে আছেন শিশুর স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাজমুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আজকাল অনেকের মুখেই শিশুর ডাউন সিনড্রোম নামে একটি সমস্যার কথা শোনা যায়। এই ডাউন সিনড্রোম সম্পর্কে যদি আপনি একটু বুঝিয়ে বলতেন। ডাউন সিনড্রোম একটা রোগের নাম, যার সাথে বংশগতির কারণ জড়িত। এবং এই ডাউন সিনড্রোমটা যদিও তো ব্যাপারটা নামটা ইংলিশ, কিন্তু আমরা এত বেশি এই পেশেন্ট বা এই রোগীগুলোকে বা বাচ্চাগুলোকে দেখি যে অনেকে বাবা মাও জানে যে ডাউন সিনড্রোম কী জিনিস, কোথায় হচ্ছে। এবং বিশ্বে একটা দিনকে কিন্তু ডাউন সিনড্রোম দিবসও ঘোষণা করা হয়েছে, এটার এত বেশি প্রাদুর্ভাব। তো এবং ডাউন সিনড্রোমটা হয় হচ্ছে যে আমাদের যে বংশগতির যে একক ডিএনএ, সেখানে যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে যদি কোনো একটা পরিবর্তন লক্ষণ করা যায়, সেই পরিবর্তনের জন্যই দেখা গিয়েছে যে একটা ক্রোমোজোমের একটা অংশে দেখা গেছে যে দুটো থাকার কথা, সেখানে তিনটে চলে আসছে। সেই সামান্য দুটোর জায়গায় তিনটে সামান্য এই পরিবর্তনের জন্য শিশুর একেবারে চুল থেকে পা পর্যন্ত কিছু পরিবর্তন লক্ষণ করা যায়, তখনই আমরা বলি ডাউন সিনড্রোম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ডাউন সিনড্রোমের প্রতিটি শিশুর চেহারা একই রকম, বাবা মার সাথে তাদের চেহারায় মিল থাকে না। কিন্তু পৃথিবীর সকল ডাউন সিনড্রোম, শত শত লক্ষ লক্ষ যে শিশু আছে ডাউন সিনড্রোম, তাদের সবার চেহারা একই রকম। সুতরাং আমরা যারা চিকিৎসকরা দূর থেকেই দেখে বলে ফেলতে পারি যে আসলে শিশুটি ডাউন সিনড্রোমে আক্রান্ত। স্যার, আপনি বললেন যে ডাউন সিনড্রোমে এদের চেহারার বৈশিষ্ট্য একই রকম হয়ে থাকে, তো এই বৈশিষ্ট্যগুলো আসলে কি, মানে আমরা চেনার উপায়গুলো কি কি? চেনার উপায় আছে এবং দেখতে দেখতেই আমরা তখন চিনে ফেলি। কিন্তু সব বাবা মার কাছে আমি যেটা বলতে চাই যে ডাউন সিনড্রোমের চেহারাটাকে বলা হতো আগে মঙ্গোলয়েড ফেস, কিন্তু এখন আমরা এটা বলি না, কারণ একটা দেশ আছে পৃথিবীতে যার নাম মঙ্গোলিয়া। তারা আপত্তি জানিয়েছে যে কেন একটা রোগের শিশুর নামে তাদের দেশের সাথে মিল করে করা হবে। তো এখন আমরা ডাউন সিনড্রোম বলি অথবা ট্রাইজোমি 21 বলি, কারণ 21 নম্বর ক্রোমোজোমেই সে প্রবলেমটা হয়। ফেসটা কেমন থাকে? গোলাকার একটা ফেস থাকবে, শিশুর নাকটা বোচা থাকবে এবং তার কান, নাক, চোখে কিছু বিশেষ লক্ষণ প্রকাশিত হবে। এবং শিশুর শরীর খুবই নরম থাকবে, ধরলে মনে হবে যে এত তুলতুলেই একটা শিশু। এবং এই শিশুগুলো খুব ঘন ঘন অসুস্থ হবে এবং এই শিশুগুলো যে বেড়ে ওঠার যে প্রসেস, যত বয়সে যেটা করার কথা সেটা করবে না। তো এবং এই শিশুগুলো কিছু কিছু অন্যান্য রোগ লক্ষণ, সিনড্রোম যেহেতু বলেছি, মানে অনেক সিনড্রোম আমরা বলি কখন, যখন অনেকগুলো রোগের একটা লক্ষণ বিশেষভাবে প্রকাশিত হয়। দেখা গেছে শিশুর হৃদযন্ত্রে একটা ছিদ্র আছে, দেখা গেছে যে শিশুর যে থাইরয়েড গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ডটা কাজ করছে না। তো এই সবগুলো মিলেই ডাউন সিনড্রোম। স্যার, ক্রোমোজোমের অসামঞ্জস্যর কারণে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এ ব্যাপারে যদি আমাদের একটু বুঝিয়ে বলতেন। এই ডাউন সিনড্রোম তো শুধু একটা রোগ, কিন্তু এই ক্রোমোজোমের কারণের জন্য অনেক প্রবলেম। আমি ডাউন সিনড্রোম দিয়েই বলি, ছোট 21 নম্বর ক্রোমোজোমে দুটো জোড়া থাকার কথা, সেটা 3টা হয়ে গিয়েছে কোনো একটা কারণে। শিশু যখন বাচ্চার কোষগুলো তৈরি হচ্ছে, তখন এই ছোট্ট একটা কারণের জন্য তার বললাম না, চুল থেকে নখ পর্যন্ত হাজারটা সমস্যা হতে পারে। আমি তো শুধু একটাই বললাম যে হৃদযন্ত্র, থাইরয়েড, এছাড়াও তার ঘাড়ের যে প্রথম এবং দ্বিতীয় যে হাড়টা আছে সেখানেও সমস্যা থাকতে পারে। এবং সেই সমস্যার জন্য আমাদের কাছে অনেক শিশু চলে আসে, দেখা গেছে তার হাত পা হঠাৎ করে অবশ হয়ে গিয়েছে। আরও দুটো জিনিস আমরা ডাউন সিনড্রোম বুঝতে পারি। আমাদের হাতের দিকে খেয়াল করে দেখবেন যে আমাদের হাতে কিন্তু এই রেখাগুলো এই পাশ থেকে ও পাশে গিয়েছে, শেষ করে নাই। এখানেও এই পাশ থেকে এ পাশে গিয়েছে, শেষ করে নাই। ডাউন সিনড্রোমের শিশুদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে গেছে এই রেখা এখান থেকে এসে এখানে কিন্তু চলে যায়, যেটাকে আমরা সিমিয়ান ক্রিজ বলি। তো অনেক লক্ষণ সারা শরীরেই জুড়ে থাকে, সবগুলো এখানে বলেও শেষ করতে পারবো না। তো প্রধান প্রধান লক্ষণগুলো হচ্ছে চেহারাটা একটা বিশেষ ধরনের চেহারা থাকে, হার্টের প্রবলেম থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে, ঘাড়ের সমস্যা থাকতে পারে। স্যার, ডাউন সিনড্রোম কী কারণে আসলে মূলত হয়ে থাকে? আমাদের যে কোষগুলো, যখন একটা বাচ্চা শিশুর জন্ম হয়, একেবারেই প্রথম 1 দিন বা 2 দিন বা 4 দিন, যখন কোষগুলো 2 থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 12টা, এই করে 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 ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে আজকের আমি, সেই প্রথম যখন ভাঙার কাজটা শুরু হয়, তখনই সেই প্রবলেমটা থাকে। তার মানে বাচ্চা মা জানেও না তার একটা শিশু তার গর্ভে আসছে, সমস্যা তারও আগে। এবং সেই কোষটা ভাঙার যে প্রসেসটা, সেই যে ভাঙার যে প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে সামান্য একটা বিপত্তির জন্যই
এই 21 নম্বর ক্রোমোজোমে দুটো জোড়া হওয়ার আগে 3টা হয়ে যাচ্ছে, সেই 3টা হওয়ার জন্যই ডাউন সিনড্রোম। স্যার, তাহলে ডাউন সিনড্রোম কি বংশগতভাবে আসে নাকি পারিপার্শ্বিক অন্য কোনো কারণে এটা হতে পারে? ডাউন সিনড্রোমের অনেক কারণ আছে। এমন না যে বাবা মা সুস্থ মানুষ তার বাচ্চারও ডাউন সিনড্রোম হতে পারে, কিন্তু প্রধান যে কারণটির কথা বলছি, বাবা মার বয়স একটা বড় ফ্যাক্টর। মায়ের বয়স যদি 30-35-এর বেশি হয়, মায়ের বাবার বয়স যদি 40 বা তার বেশি হয়, তখন দেখা যায় ডাউন সিনড্রোম হওয়ার হারটা বেড়ে যায়। যদি মার বয়স যদি 20 বছর, বাবার বয়স যদি 25 বছর হয়, সেক্ষেত্রে ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা কম, নাই বলবো না, কম। তার মানে এটা বংশগত না, এটা সুস্থ বাবা মার থেকেও আসতে পারে। না, বংশগত কারণ সবগুলোই যে তার আগের থেকে হতে থাকবে তা কিন্তু না। বংশগত অনেক রোগ আছে যেটা আগে নতুন করেই শুরু হতে পারে। স্যার, মাতৃগর্ভে থাকা অবস্থায় কোনো শিশুর কি ডাউন সিনড্রোম আছে কিনা এটা কি শনাক্ত করার কোনো উপায় আছে? অবশ্যই শনাক্তকরণের ব্যবস্থা আছে। আমরা যেমন অনেকটা রোগের নাম জানি অটিজম, যেটা আসলে আগের থেকে বোঝা এখনও পর্যন্ত কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি, কিন্তু ডাউন সিনড্রোম গর্ভবতী অবস্থায় সাধারণ থেকে দেখা গেছে 10 সপ্তাহ অথবা 12 সপ্তাহ বয়সেই আমি বলে দিতে পারবো যে আপনার গর্ভের সন্তানটি ডাউন সিনড্রোমে আক্রান্ত। তাহলে ডাউন সিনড্রোমের চিকিৎসাটা কিভাবে হয়, বা মাতৃগর্ভে থাকা অবস্থায় তখন থেকে এর চিকিৎসা করলে সন্তানরা মানে সুস্থ শিশু জন্মাতে পারবে কিনা? মনে হয় সেটা সম্ভব না। সম্ভব নয় যে ডাউন সিনড্রোম যদি হয়েই যায়, সেটা তো জন্মের একদিন বয়স থেকেই শুরু হয়ে যায় এবং এই প্রসেসটা তো চলতেই থাকে। এইটাকে আপনি বাধা দিতে পারবেন না, এটা হবেই। একটা ডাউন সিনড্রোম যদি 10 সপ্তাহ 12 সপ্তাহে ডায়াগনোসিস মানে আমি বুঝতে পারি, আমি কিন্তু আর শিশুটিকে চেঞ্জ করতে পারবো না। এবং জন্মের পরেও আমার ডাউন সিনড্রোমকে কিন্তু আমি পুরো চিকিৎসা মানে কেউ নিরাময় করতে পারবো না, কিন্তু ডাউন সিনড্রোমে চিকিৎসা আছে। যেই আমি কথা বললাম যে হার্টে ছিদ্র আছে, আমি হয়তো ছিদ্রটা বন্ধ করে দিতে পারলাম। থাইরয়েড গ্ল্যান্ডে প্রবলেম হয়েছে, আমি থাইরয়েডের চিকিৎসাটা করলাম। শিশুর হঠাৎ করে প্রথম আর দ্বিতীয় ঘাড়ের হাড্ডিটা সরে গেল, সেখান থেকে হাত পা দুটো অবশ হয়ে গেল, আমি কিন্তু অপারেশন করে সেটা সুস্থ করে দিতে পারবো। ডাউন সিনড্রোমে চিকিৎসা আছে, কিন্তু ডাউন সিনড্রোম নিরাময় যোগ্য নয়। স্যার, সেক্ষেত্রে এই ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের চিকিৎসায় তার লক্ষণগুলো কমিয়ে আনার জন্য কি কি করা যেতে পারে? সর্বপ্রথম হচ্ছে যে ওর ডাউন সিনড্রোম আছে, বাবা মা আগে সতর্ক হবে, চিকিৎসকের কাছে নিয়ে আসবে এবং ডাউন সিনড্রোমের সাথে যেই সমস্যাগুলো আছে, যেমন আমি বলেছি ডাউন সিনড্রোমের সাথে কি হবে, তার হার্টে প্রবলেম থাকতে পারে, সেটা চিকিৎসা সে করবে। থাইরয়েডের প্রবলেম থাকলে সেটা চিকিৎসা করবে। যখন যে প্রবলেমটা হবে সেটাকেই সে চিকিৎসা করে শিশুটাকে বেশি দিন ভালো রাখার একটা ব্যবস্থা করবে। সেক্ষেত্রে যদি একজন শিশুকে আমরা ডাউন সিনড্রোম থেকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের কি কি বিষয়ে লক্ষ্য রাখা উচিত? এই চিন্তাটা প্রথম থেকেই আসতে হবে। ডাউন সিনড্রোম থেকে যদি আমি মুক্ত রাখতে চাই, তাহলে আমি সবার আগে বলেছি বিয়ের বয়সটা অথবা শিশু জন্ম নেওয়ার যে বয়সটা, সেটা খুবই অল্প বয়স হতে হবে। খুব বেশি সাধারণত আমরা এই জন্যই বলি যে 35-এর পরে শিশু নয়, ছেলেদের ক্ষেত্রে 40-এর পরে আর শিশু নয়। কারণ ওই যে যত বয়স বাড়বে ডাউন সিনড্রোম শিশু জন্ম দেওয়ার হার ততই বাড়বে, বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত। সুতরাং আমি সবার আগে আমার বিয়ের বয়স অথবা শিশু নেওয়ার বয়সটাকে আমি ঠিক করে ফেলবো, তাহলে আমি কিছুটা মুক্তি পাবো। এই ক্ষেত্রে শিশুটির জন্মের আগেও আমি বুঝতে ফেলতে পারবো বিভিন্ন পরীক্ষা করে যে আমার এই গর্ভের শিশুটি ডাউন সিনড্রোম কিনা। এটা দ্বিতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে হয়েই গেল, আপনাকে ডাউন সিনড্রোম বাচ্চা জন্ম নিলেন, জন্ম দেওয়ার পরে তার চিকিৎসাটুকু করতে বলে একটা ডাউন সিনড্রোম খুব একেবারেই প্রতিবন্ধী রূপে হতে পারে না। এবং ডাউন সিনড্রোমের বাচ্চা বড় হয়েছে, চাকরি করে, এরকম প্রবণতা কিন্তু আছে। কোনো বাবা মা যদি সন্তান নিতে চায়, তার পরিকল্পনা থেকেই এই রোগের নির্মূল কিছুটা সম্ভব। সেক্ষেত্রে যদি প্রথম সন্তান ডাউন সিনড্রোমে আক্রান্ত হয়, পরের সন্তানের কি ডাউন সিনড্রোম হওয়ার চান্সেস থাকে বা সম্ভাবনা থাকে? সম্ভাবনা আছে, সবসময় না, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনাকে আমি যেটা বলেছি যে শিশু আবার জন্ম দেওয়ার পরে 10 থেকে 12 সপ্তাহ পরে কিছু পরীক্ষা করা হয়, সেই পরীক্ষার থেকে কিন্তু বুঝতে পারবো যে এবারে শিশুটিও ডাউন সিনড্রোমে আক্রান্ত কিনা। স্যার, মাতৃগর্ভে থাকা অবস্থায় যে টেস্টটি অনেক বেশি করা হয় সেটা হলো আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কি ডাউন সিনড্রোম নির্ণয় করার ব্যবস্থা আছে? না, কোনো একটা পরীক্ষা দিয়ে আপনি সবটুকু আসতে পারবেন না যে ডাউন সিনড্রোম। আল্ট্রাসাউন্ড ছাড়াও অনেকগুলো ব্লাডের টেস্ট আছে, সেটা দিয়ে আমরা করতে পারি। আবার জেনেটিক টেস্টও আছে, যেমন কর্ডোসিনথেসিস, অ্যামনিওসিনথেসিস, সেগুলো করেও আপনি ডাউন সিনড্রোম ডায়াগনোসিস করতে পারেন। এবং এগুলো আমাদের দেশে খুব প্রচলিত আছে।
অনেকগুলো প্রচলিত, আবার কিছু একটু আমাদের দেশের বাইরে থেকেও পরীক্ষা করে নিয়ে আসতে পারি। স্যার, আপনি বললেন যদি আমরা আমাদের সন্তানদের ডাউন সিনড্রোম থেকে মুক্ত রাখতে চাই, সেক্ষেত্রে সন্তান ধারণের যে বয়স তা 35-এর নিচে হতে হবে মাদের ক্ষেত্রে। তাহলে যদি 35 বা আমরা যারা অনেকে বলে যে ক্যারিয়ার ওরিয়েন্টেড মাদার যারা থাকে, বিয়ে হওয়ার পরে সাথে সাথে আমরা সন্তান নিতে চাই না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেটা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে যদি শিশু নিতেই হয় তাহলে সেটাকে আমরা হাই রিস্ক প্রেগনেন্সি বলবো। এবং সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ যারা অতি ঝুঁকিপূর্ণ শিশুর প্রেগনেন্সি নিয়ে কাজ করে এমন গাইনোকোলজিস্টের পরামর্শ মেনে চলতে হবে, যারা এই একটি ডাউন সিনড্রোমের শিশু অথবা আরও অনেক জেনেটিক রোগের সম্ভাবনা আছে বয়স বাড়লে যেটা হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের, যদি আমি এটাকে কোনোভাবেই বাতিল করতে পারছি না যে আমাকে বেশি বয়সী শিশু নিতে হচ্ছে, তাহলে অবশ্যই এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো যারা বুঝতে পারবেন, এমন গাইনোকোলজিস্ট যাদেরকে বলা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট, ওদের পরামর্শ নিয়েই আগাতে হবে, কারণ আমি জানি যে আমি একটা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার দিকে যাচ্ছি। স্যার, আপনার এই কথার সাথে একটু যুক্ত করতে চাচ্ছি, আমাদের আধুনিক জীবনে একটা নতুন প্রচলন আসছে, সেটা হলো টেস্ট টিউব বেবি। তো আমাদের এই কর্মব্যস্ততা বা আধুনিক মায়েরা যদি টেস্ট টিউব বেবি এভাবে সন্তান নিতে চায়, সেক্ষেত্রে ডাউন সিনড্রোম হওয়াটা বা এটার ঝুঁকি কমানো, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। টেস্ট টিউব বেবি যখন মানে যে পদ্ধতিতে যখন ঢোকা হয়, তখন কিন্তু ডাউন সিনড্রোম বা এই ধরনের শিশু জন্ম নিতে পারে কিনা সেই জেনেটিক টেস্টগুলো কিন্তু টেস্ট টিউব বেবি নেওয়ার পদ্ধতির মধ্যেই আছে। আগেই দেখে নেওয়া হয় যে আমি এত কষ্ট করে অনেক পয়সা খরচ করে, অনেক টাকা খরচ করে একটা বাচ্চা নিচ্ছি, সেই বাচ্চার ক্ষেত্রে এই ধরনের ডাউন সিনড্রোম বা অন্য ধরনের জেনেটিক টেস্টগুলো কিন্তু করে নেওয়া হয়। নাহলে কিন্তু আপনি এত কষ্ট করে একটা টেস্ট টিউব বেবি নিলেন, সেটা যদি ডাউন সিনড্রোম হয় তাহলে তো খুবই কষ্টকর। সুতরাং ওই পদ্ধতির মধ্যেই আছে যে টেস্ট টিউব বেবি যখন নাকি প্রথম শুরু করা হয় প্রসেসটা, তখনই দেখে নেওয়া হয় যে এই শিশুটির ক্ষেত্রে এই ধরনের ডাউন সিনড্রোম এবং এই মানে বংশগত রোগগুলো আছে কিনা পরীক্ষা করে নেওয়া হয়। একজন ডাউন সিনড্রোম আক্রান্ত শিশুর প্রতিপালনে বা তাদের যত্নে আমার করণীয় কি হতে পারে? এদের চিকিৎসা এবং প্রতিপালনগুলো খুবই সতর্কতা নিয়ে প্রথম থেকেই, কারণ এই শিশুটি প্রথম থেকেই তার যে কোষের মধ্যে একটা সমস্যা নিয়েই তার জন্ম। এই শিশুগুলো খুবই আবেগপ্রবণ হয়, এরা প্রচণ্ড ভালোবাসা খুঁজে এবং কেউ অদ্ভুতভাবে এরা খুব গান পছন্দ করে। তো এদের মানসিক এবং শারীরিক সবগুলি প্রত্যন্ত যত্ন সহকারে করতে হয়, কারণ এরা খুব অল্পতেই নিউমোনিয়া বিভিন্ন অসুখে আক্রান্ত হয়। সুতরাং এগুলোকে প্রতিরোধ করার জন্য শিশুদেরকে সরকারি যে টিকাগুলো দেওয়া হয়, এছাড়াও অনেকগুলো সরকার দেয় না, সেই টিকাগুলো ওকে দিতে হবে। ডাউন সিনড্রোমের বাচ্চা খুব অসুস্থ হয় দেখে ওদেরকে টিকাগুলো দিয়ে ওদেরকে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নিয়ে আসতে হবে। ওদের লালন পালনগুলো খুবই, আমি আগেই বলেছি, ওরা খুব টাচি হয়, খুব ভালোবাসা খুঁজে। এদের সাথে কখনো খুব রুড আচরণ বা খুব মানে খারাপ আচরণ করা যাবে না। এদের অসুখগুলোকে খুব প্রথম থেকেই, যেমন একটা বাচ্চা যদি নিউমোনিয়া হয়, এর চেয়ে একটা ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু খুবই বিপজ্জনক থাকে তার যদি নিউমোনিয়া হয়, এবং এই চিকিৎসাটা খুব দ্রুত শুরু করতে হয়। যদি দেরি হয়, নর্মাল একটা শিশুর চেয়ে ডাউন সিনড্রোমের বাচ্চার একটা অসুস্থতা খুব বেশি বেড়ে যেতে পারে এবং এদের চিকিৎসাগুলোও একটু জটিল হয়। এই জন্য খুব দ্রুত তাদেরকে চিকিৎসায় আওতায় নিয়ে আসা, ওদেরকে লালন পালনে খুব সতর্ক থাকা, এগুলো যদি আমরা করি তাহলে একটা ডাউন সিনড্রোম বাচ্চা কিন্তু সমাজে ভালোভাবেই চলতে পারে। তো আমি আগেই বলেছি যে অনেক ডাউন সিনড্রোম বাচ্চাকে আমরা দেখে গেছি যে চাকরিও করতে। এই ডাউন সিনড্রোম বাচ্চাদের নিয়ে প্রথমেই সবাই চিন্তা করতো যে একটা অসুস্থ বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলোকে আমরা ওইভাবে যত্ন নিব না। কিন্তু আমরা চিন্তা করি যে এই আপনারা নাম শুনেছেন যে অলিম্পিকের সাথে প্যারা অলিম্পিক আছে, যারা এরকম অসুস্থ তাদেরকে নিয়েও কিন্তু একটা অলিম্পিক হয়। সেখানে কিন্তু আপনারা জানেন যে ডাউন সিনড্রোমের কিছু শিশু বাচ্চা আমাদের দেশের জন্য কিন্তু স্বর্ণপদক নিয়ে আসে সারা পৃথিবীর সাথে প্রতিযোগিতা করে। তাহলে এরা আমাদের আসলে এদেরকে ফেলে দেওয়ার জিনিস না, এরা আসলে আমাদের ন্যাশনাল অ্যাসেট। ওদেরকে যদি আমি একটু যত্ন করি, সুন্দর করে চিকিৎসা করি, ওদেরকে প্রতিপালন করি, এরাও দেশের গর্ব হতে পারে। সুতরাং ডাউন সিনড্রোমকে হেলাফেলা নয়, এদেরকে আমাদের মূল ধারায় নিয়ে এসে আমাদের চলতে হবে। স্যার, তাহলে এই ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাটা কীরকম হবে? ডাউন সিনড্রোম সম্বন্ধে প্রথমেই যে আমি বলেছিলাম যে অনেকগুলো কোষে যে প্রবলেমের জন্যই ডাউন সিনড্রোমটা হয়, কিন্তু এই ডাউন সিনড্রোমের যে মূল যেটা, সেখানে কিন্তু আমি কোনো চিকিৎসা করতে পারছি না। যেটা হচ্ছে যে ডাউন সিনড্রোমের সাথে জড়িত যে সমস্যাগুলো, কোমরবিডিটি যেগুলো বলি, হার্টের সমস্যা হলে হার্টের জন্য আমি একটা চিকিৎসা আছে, থাইরয়েডের প্রবলেম যদি হয়, অনেকগুলো চিকিৎসা আছে। কিন্তু চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে আমি শিশুটাকে ভালো রাখতে পারবো, কিন্তু ডাউন সিনড্রোমকে আসলে নির্মূল করতে পারবো না।
নির্মূলটা প্রথম থেকেই করতে হবে। স্যার, ডাউন সিনড্রোম থেকে এরপরে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? ডাউন সিনড্রোম প্রথম থেকেই জটিল, আরও জটিল হতে পারে। খুব একেবারেই হার্টের সমস্যা নাই, গলায় সমস্যা নেই, একেবারে সিম্পল ডাউন সিনড্রোম আছে, আবার কমপ্লিকেটেড ডাউন সিনড্রোম আছে। ডাউন সিনড্রোম থেকে কিছু ক্যান্সার হয়, সবার জন্য প্রযোজ্য না, কিন্তু অনেকের ক্ষেত্রেই এমন সব ক্যান্সার হয় সেই ক্যান্সারগুলোও নিরাময়যোগ্য না। সুতরাং কিন্তু ডাউন সিনড্রোম বাচ্চাগুলোকে সবসময়ই চিকিৎসকের পরামর্শ মতে চলে দেওয়া উচিত, এবং বিশেষ কোনো লক্ষণ প্রকাশিত হলেই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ ডাউন সিনড্রোম থেকে যে ধরনের ক্যান্সার অথবা অন্য কোনো রোগগুলো হয় সেগুলো নিরাময় কিন্তু একটু জটিল। তাহলে ডাউন সিনড্রোম থেকে যেন অন্য কোনো সমস্যার সৃষ্টি না হয় সেজন্য আমাদের আগে থেকেই সতর্ক হতে হবে। অবশ্যই সতর্কতাটা এমন পর্যায়ে যে আপনার ডাউন সিনড্রোমের বাচ্চা কিন্তু ফুটবল খেলবে না, ক্রিকেট খেলবে না বলা হয়ে থাকে। কেন? ওই যে আমি প্রথমে বলেছি, ঘাড়ের প্রথম এবং দ্বিতীয় খুবই নরম থাকে, যে কোনো সময় সরে যেতে পারে। সামান্য আঘাতে আপনার আমার কোনো ক্ষতি না হলেও ডাউন সিনড্রোমের বাচ্চারা কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। সুতরাং সতর্কতাটা ওই পর্যায়ে। স্যার, আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। এই সম্পর্কে আমাদের বাবা মায়েদের উদ্দেশ্যে যদি আপনি আরও একটু কিছু যুক্ত করতে চান। অবশ্যই আমার বলার কিছু আছে, সেটা হচ্ছে প্রথম থেকেই যদি আমরা বলি, আমরা যদি আলোচনার শেষটুকু বলি, প্রথম হচ্ছে যে বিয়ের বয়স। ডাউন সিনড্রোম যদি আমার মোকাবেলায় করতে হয় আমাদের দেশে বিয়ের বয়সটা অনেক আগে নিয়ে আসতে হবে, এবং শিশু নেওয়ার বয়সটাও আগে নিয়ে আসতে হবে। যত বেশি বয়স হবে প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে যে শনাক্তকরণ। পেটে যখন বাচ্চা আসবে, আপনি বলেছেন যে যেগুলো হাই রিস্ক প্রেগনেন্সি সেগুলোকে অবশ্যই খুব বড় ধরনের মনিটরিংয়ের আওতায় নিয়ে আসতে হবে। তৃতীয়ত, হয়েই গেল ডাউন সিনড্রোম, তাহলে যে কথাটা বলবো যে শিশুটিকে ডাউন সিনড্রোমের কোনো ধরনের কমপ্লিকেশন আছে কিনা সেটা দেখে তার চিকিৎসাটা আগে শুরু করে ফেলতে হবে, তাকে টিকা দিয়ে রাখতে হবে, এবং তার শিশুর বিকাশজনিত কারণে যেই প্রবলেমগুলো হতে পারে সেগুলোকে চালিয়ে যেতে হবে। তাহলে তিনটি আমি বলার উদ্দেশ্য যে প্রথম হচ্ছে আপনি আপনার বিয়ের বয়স এবং আপনার বাচ্চা নেওয়ার বয়সটাকে নির্ধারিত করে ফেলতে হবে। সেক্ষেত্রে যদি হয়েই যায় বিয়ের বয়স আপনি নির্ধারণ করতে পারছেন না, সেই ক্ষেত্রে হাই রিস্ক প্রেগনেন্সির বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করবেন যেন আমার ডাউন সিনড্রোম একটা শিশুর জন্ম না হয়। আর যদি জন্ম হয়েই যায়, শিশুর যে চিকিৎসাটুকু আমি বললাম, অনেকগুলো কথা বললাম, সেগুলো করতে হবে। এই তিনটা যদি মেনে চলেন তাহলে ডাউন সিনড্রোম এবং ডাউন সিনড্রোম রিলেটেড যে সমস্যাগুলো আপনি মোকাবেলা করতে আরও শক্তিশালী হবেন। স্যার, আমাদের আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ এই আলোচনার জন্য, এবং দুরন্ত টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করার জন্য। কথা বললাম শিশুর ডাউন সিনড্রোম নিয়ে। আজকে এ পর্যন্তই। আগামী পর্বে আবার আসব নতুন একটি বিষয় নিয়ে, নতুন একজন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিশুদের যত্নে রাখবেন। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।